সকালে চা বানাতে রান্নাঘরে গেছি। ছেলে এসে বলল, মা আমি চা বানাবো। আমি বললাম, তুই পারবি? সে হাসল, তোমার কাছে থেকে দেখেছি তো চা বানিয়ে 2 কাপ নিয়ে এল। একটা আমার হাতে দিল। টেস্ট করো। আমি চুমুক দিয়ে বললাম, বেশ ভালো। সে খুশি হয়ে বলল, তোমার মতো স্বাদ। আমি হাসলাম। সে আমার পাশে বসে বলল, মা প্রতিদিন সকালে তোমার জন্য চা বানাতে চাই। আমি বললাম, বানাতো। সে আমার হাত ধরে বলল, মা এই চা যেমন তোমার হাতে মিষ্টি হয়, তেমনি আমার জীবন তোমার সাথে মিষ্টি হবে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হয়ে প্রতিদিন সকালে আমার সাথে চা খাও। বিয়ে করো আমাকে। কি চায়ের গরম ভাপ আমার মুখে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সৌরভ খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, ঋতিক আর অনিকা। ঋতিক 18 বছর বয়সী, কলেজে পড়ে। অনিকা 11 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল একটা অদ্ভুত সকালে। ঋতিক যখন আমার হাতে চায়ের কাপটা দিয়ে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল, তখন আমি বুঝতেই পারিনি যে এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে। আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো কোনো মুভি দেখে এসে কথাগুলো বলেছে। কিন্তু পরের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখি আমার পাশে একটা লাল রঙের চিঠি রাখা। চিঠিটা কে রেখেছে বুঝতে পারলাম না। খুলে দেখি ভিতরে লেখা, প্রিয় রিয়া, তুমি যদি আমার সত্যিকারের মায়ের ভালোবাসা পেতে চাও, তাহলে আজ রাতে 12টার সময় বাড়ির পেছনের পুরানো কুয়ার কাছে আসবে। সেখানে তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে। কি চিঠিটা পড়ে আমার গা ছমছম করে উঠল। কে লিখেছে এই চিঠি? আমি ঋতিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুই কি আমার রুমে কোনো চিঠি রেখেছিলি? সে অবাক হয়ে বলল, না মা, আমি কোনো চিঠি রাখিনি। কি চিঠি? আমি চিঠিটা দেখালাম। সে পড়ে বলল, এটা আমার হাতের লেখা নয় মা। আর আমি কেন এমন কথা লিখব? সারাদিন আমার মন খারাপ লেগে রইল। সন্ধ্যায় সৌরভ অফিস থেকে ফিরে এসে আমার মুখ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে রিয়া? তোমাকে চিন্তিত লাগছে। আমি চিঠির কথা বললাম। সে চিঠিটা দেখে বলল, এটা নিশ্চয়ই কোনো দুষ্টামি। হয়তো পাড়ার কোনো ছেলে। রাতে কুয়ার কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু আমার কৌতূহল সামলাতে পারলাম না। রাতে 12টার সময় আস্তে আস্তে বাড়ির পেছনের দিকে গেলাম। পুরানো কুয়াটা অনেক বছর ধরে পরিত্যক্ত। চাঁদের আলো সেটা আরও ভয়ঙ্কর লাগছিল। কুয়ার কাছে গিয়ে দেখি একটা ছোট প্যাকেট রাখা। ভিতরে একটা ছোট চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, এই চাবি দিয়ে তোমার বাড়ির আলমারির পেছনের গুপ্ত কক্ষটা খুলতে পারবে। সেখানে তোমার জন্য আরও চমক অপেক্ষা করছে। আমি দ্রুত বাড়িতে ফিরে এসে আমার শোবার ঘরের আলমারিটা দেখলাম। এত বছর ধরে এই আলমারি ব্যবহার করছি, কিন্তু কোনো গুপ্ত কক্ষের কথা জানতাম না। আলমারির পেছনে হাত দিয়ে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা ছোট গর্ত পেলাম। চাবিটা লাগাতেই একটা দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে অনেক ছবি ঝোলানো। সব ছবিতেই আমি আছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার সাথে এমন কিছু মানুষ আছে যাদের আমি চিনি না। একটা ছবিতে দেখি আমি আর একটা ছেলে হাত ধরে দাঁড়িয়ে আছি। ছেলেটাকে দেখতে অনেকটা ঋতিকের মতো, কিন্তু বয়স অনেক বেশি। আরেকটা ছবিতে দেখি আমি আর সেই ছেলে একসাথে বিয়ের পোশাক পরে আছি। আমার মাথা ঘুরতে লাগল। এই ছবিগুলো কি? আমি কখন এমন ছবি তুলেছি? হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল, মা তুমি এখানে কি করছ? আমি চমকে ঘুরে দেখি ঋতিক দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি কাঁপা গলায় বললাম, ঋতিক, এই ছবিগুলো কি? তুই কি জানিস? সে কাছে এসে বলল, মা আমি অনেক দিন ধরে তোমাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি বুঝতে পারছিলে না। আমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছি। কি বলছিস তুই? আমি অবিশ্বাসের সাথে বললাম। মা আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি সত্যি বলছি। আমি ভবিষ্যতের ঋতিক। আমি টাইম ট্রাভেল করে এই সময়ে এসেছি তোমাকে একটা বিপদের কথা জানাতে। আমি বসে পড়লাম। মাথায় কিছুই ঢুকছিল না। কি বিপদ? মা, আগামী সপ্তাহে আমাদের পরিবারের সাথে একটা দুর্ঘটনা ঘটবে। বাবা একটা গোপন প্রজেক্টে কাজ করছেন যেটার কথা আমরা জানি না।
সেই প্রজেক্টের কারণে আমাদের পরিবার বিপদে পড়বে গু। তোর বাবার কি প্রজেক্ট? বাবা একটা আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে কাজ করছেন। তারা অবৈধভাবে প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান করে। বাবা এদের একটা বড় চালান ধরে ফেলেছেন। কিন্তু এই চক্রের লোকরা আমাদের পরিবারকে টার্গেট করবে গে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে আমরা কি করব? মা, আমাদের একটা গোপন মিশনে যেতে হবে। আমি ভবিষ্যৎ থেকে একটা বিশেষ যন্ত্র এনেছি। সেটা দিয়ে আমরা ওই চোরাচালানকারীদের আস্তানা খুঁজে বের করতে পারব এবং তাদের ধরিয়ে দিতে পারব গু। হঠাৎ সৌরভের আওয়াজ শুনতে পেলাম। রিয়া, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি গুপ্ত কক্ষ থেকে বের হয়ে এলাম। ঋতিক আমার পিছু পিছু এল। পরের দিন ঋতিক আমাকে বলল, মা, আজ রাতে আমাদের মিশন শুরু করতে হবে। আমার কাছে একটা বিশেষ ডিভাইস আছে যেটা দিয়ে আমরা ভবিষ্যতের ঘটনা দেখতে পারব। রাতে ঋতিক আমাকে নিয়ে বাড়ির ছাদে গেল। সে একটা অদ্ভুত যন্ত্র বের করল যেটা দেখতে একটা ছোট টেলিস্কোপের মতো। মা, এটার ভিতর দিয়ে তাকাও। আমি তাকিয়ে দেখি শহরের বিভিন্ন জায়গার ছবি ভেসে উঠছে। হঠাৎ একটা পুরানো বাড়ির ছবি দেখলাম যেখানে অনেক লোক একসাথে কিছু একটা পরিকল্পনা করছে। তাদের সামনে অনেক প্রাচীন মূর্তি আর পুরাতন জিনিস রাখা। ওরাই চোরাচালানকারী, ঋতিক বলল। আমাদের ওদের আস্তানা খুঁজে বের করতে হবে গু। পরের দিন আমরা শহরের বিভিন্ন পুরানো বাড়ি খুঁজতে শুরু করলাম। ঋতিকের যন্ত্রটা আমাদের সঠিক দিক নির্দেশনা দিচ্ছিল। অবশেষে আমরা পুরান ঢাকার একটা গলিতে সেই বাড়িটা খুঁজে পেলাম। বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। ঋতিক বলল, মা, আমাদের সাবধানে ঢুকতে হবে। আমি আগে গিয়ে দেখি ভিতরে কি অবস্থা গু। আমরা চুপি চুপি বাড়িতে ঢুকলাম। ভিতরে অন্ধকার। ঋতিক একটা টর্চ জ্বালাল। দেখি সত্যিই অনেক প্রাচীন মূর্তি আর পুরাতন জিনিস রাখা। হঠাৎ আমরা কথা বলার আওয়াজ শুনতে পেলাম। আগামীকাল রাতে আমাদের সবচেয়ে বড় চালানটা পাঠাতে হবে। এই সম্পদগুলো দেশের বাইরে নিয়ে গেলে কোটি টাকা পাবগু। আমরা লুকিয়ে লুকিয়ে কাছে গিয়ে দেখি 5 জন লোক বসে পরিকল্পনা করছে। তাদের মধ্যে একজনকে দেখে আমার চোখ ছানাবড়া। এ তো আমাদের পাড়ার মন্টু কাকা। জিমি এত ভালো মানুষ হিসেবে পরিচিত। ঋতিক আমার কানে ফিসফিস করে বলল, মা, আমরা এখানে থেকে তাদের পুরো পরিকল্পনা শুনি। তারপর পুলিশে খবর দেব। আমরা প্রায় 2 ঘন্টা লুকিয়ে থেকে তাদের সব পরিকল্পনা শুনলাম। তারা আগামীকাল রাতে দেশের সবচেয়ে মূল্যবান কিছু প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান করার পরিকল্পনা করেছে। তাদের একটা বড় নেটওয়ার্ক আছে যেটা সারা দেশে ছড়িয়ে আছে। বাড়িতে ফিরে আমরা সৌরভকে সব কিছু জানালাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন আমরা ঋতিকের যন্ত্রটা দেখালাম আর তার মাধ্যমে ভবিষ্যতের ঘটনা দেখালাম, তখন সে বিশ্বাস করল। আমাদের এখনই পুলিশে যেতে হবে, সৌরভ বলল। কিন্তু ঋতিক বলল, না বাবা, এখনো সময় আছে। আমি ভবিষ্যৎ থেকে দেখেছি যে আমাদের আরও প্রমাণ সংগ্রহ করতে হবে। না হলে তারা পালিয়ে যাবে গু। পরের দিন আমরা আরও তথ্য সংগ্রহ করতে লাগলাম। ঋতিকের যন্ত্রটা আমাদের দেখাল যে এই চক্রের সাথে আরও অনেক বড় মাছ জড়িত। এমনকি কিছু সরকারি কর্মকর্তাও এদের সাথে যুক্ত। সন্ধ্যায় ঋতিক বলল, মা, আজ রাতে তারা তাদের সবচেয়ে বড় অপারেশন করবে। আমাদের সেখানে গিয়ে ছবি আর ভিডিও করতে হবে। কিন্তু এটা তো অনেক বিপজ্জনক, আমি বললাম। মা, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি জানি কি করতে হবে। তুমি আমার উপর ভরসা রাখো গো। রাতে আমরা আবার সেই পুরানো বাড়িতে গেলাম। এবার আমাদের সাথে ছিল একটা ছোট ক্যামেরা। আমরা দেখলাম একটা ট্রাক এসে দাঁড়িয়েছে। অনেক লোক মূর্তি আর প্রাচীন জিনিসপত্র ট্রাকে তুলছে। ঋতিক ভিডিও করতে লাগল। হঠাৎ একজন আমাদের দেখে ফেল। ওখানে কে? চিৎকার করে উঠল। আমরা দৌড় দিলাম। কিন্তু তারা আমাদের পিছু নিল। ঋতিক আমার হাত ধরে বলল, মা, এই দিকে আস। আমি একটা গোপন পথ জানি গু। সে আমাকে নিয়ে একটা সরু গলির ভিতর দিয়ে দৌড়াল। আমি হাঁপিয়ে উঠেছি। ঋতিক, আমি আর পারছি না ঘি। মা, আরেকটু। আমরা প্রায় নিরাপদ জায়গায় পৌঁছে গেছি। আমরা একটা পুরানো মসজিদের পিছনে লুকালাম। ঋতিক বলল, মা, আমি এখন পুলিশে ফোন করব। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে গি। পরের দিন সকালে খবরের কাগজে দেখলাম বড় হেডলাইন, দেশের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক চোরাচালান চক্র ধরা পড়েছে। আমাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের ধরতে পেরেছে। কিন্তু আমার মনে এখনো অনেক প্রশ্ন। ঋতিক সত্যিই কি ভবিষ্যৎ থেকে এসেছে? নাকি সে অন্য কোনোভাবে এইসব জানত?
সন্ধ্যায় ঋতিক আমার কাছে এসে বলল, মা, আমার আসল পরিচয় তোমাকে বলার সময় এসেছে। তুই কি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছিস? না মা, ঋতিক হেসে বলল। আমি আসলে একটা গোয়েন্দা সংস্থার জুনিয়র এজেন্ট। আমার বয়স 18 হলেও আমি গত 3 বছর ধরে এই চক্রের উপর নজরদারি করছিলাম গো। কি? আমি অবাক হয়ে বললাম। হ্যাঁ মা, আমি জানতাম যে এই চক্রের সাথে আমাদের পাড়ার কিছু লোক জড়িত, কিন্তু প্রমাণ পেতে অনেক সময় লাগছিল। তোমাকে এই মিশনে জড়ানোর জন্য আমি ওই টাইম ট্রাভেলের গল্প বানিয়েছিলাম গো। তাহলে সেই যন্ত্রটা? ওটা একটা হাইটেক স্পাই ক্যামেরা, আমাদের সংস্থার তৈরি। এটা দিয়ে আমরা দূর থেকে তাদের কার্যকলাপ দেখতে পারতাম গো। আর সেই গুপ্তকক্ষ, সেটা আমি বানিয়েছিলাম। আমার মিশনের জন্য একটা গোপন জায়গা দরকার ছিল। ওই ছবিগুলো সব ফটোশপ করা। আমি একটু রেগে গেলাম। তুই আমাকে এত বড় মিথ্যা বলেছিস? মা, আমার উপায় ছিল না। এই মিশন খুবই গোপনীয় ছিল। আমি তোমাকে সত্য বলতে পারতাম না। কিন্তু তোমার সাহায্য ছাড়া আমি সফল হতে পারতাম না গে। আমি ঋতিককে জড়িয়ে ধরলাম। তুই একটা বীর, আমার ছেলে গু। পরের সপ্তাহে ঋতিক তার সংস্থা থেকে পুরস্কার পেল। আমরা সবাই তার গর্বে গর্বিত হলাম। কিন্তু একদিন সৌরভ আমাকে ডেকে বলল, রিয়া, ঋতিকের ব্যাপারে আমার একটা সন্দেহ হচ্ছে গিউ। কি সন্দেহ? আমি তার সেই সংস্থার কথা খোঁজ নিয়েছি। কোনো এমন সংস্থার অস্তিত্ব নেই যেখানে 18 বছরের ছেলেরা এজেন্ট হিসেবে কাজ করে। কি? আমার মাথায় যেন বাজ পড়ল। তাহলে ঋতিক মিথ্যা বলেছে? সেদিন রাতে আমি ঋতিকের রুমে গিয়ে দেখি সে তার ল্যাপটপে কিছু একটা করছে। আমি কাছে গিয়ে দেখি সে একটা গেম খেলছে যেটার নাম টাইম ট্রাভেল ডিটেকটিভ গে। ঋতিক, তুই কি আমাকে আরেকটা মিথ্যা বলেছিস? ঋতিক আমার দিকে তাকিয়ে লজ্জিত হাসি দিল। মা, আসলে আমি কোনো এজেন্ট নই গি। তাহলে সব কি ছিল? মা, আমি কম্পিউটার সায়েন্সে খুব ভালো। আমি নিজেই একটা সফটওয়্যার বানিয়েছিলাম যেটা দিয়ে শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে দেখা যায়। আমি লক্ষ্য করেছিলাম যে মন্টু কাকার বাড়িতে রাতে অনেক লোক যাতায়াত করে। আমার সন্দেহ হয়েছিল যে ওখানে কিছু একটা গোলমাল আছে গি। তাহলে তুই কেন আমাকে এত বড় মিথ্যা বলেছিলি? মা, আমি জানতাম তুমি এই ব্যাপারে আগ্রহী হবে। আর আমার একা একা এই কাজ করার সাহস ছিল না। তাই তোমাকে একটা রোমাঞ্চকর গল্প বলে সাথে নিয়েছিলাম গে। আমি একটু হাসলাম। তুই তো আসলেই খুব চালাকু। কিন্তু মা, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমি আরও কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? মন্টু কাকার এই চক্রের আরও অনেক শাখা আছে। তারা শুধু প্রত্নতাত্ত্বিক জিনিস নয়, বিরল পাথর আর হীরাও চোরাচালান করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, তাদের একটা গোপন ভূগর্ভস্থ টানেল আছে যেটা শহরের নিচ দিয়ে নদী পর্যন্ত গেছে গিউ। টানেল? কোথায়? আমাদের বাড়ির নিচেও এই টানেলের একটা অংশ আছে। আমি আমার সফটওয়্যার দিয়ে ভূগর্ভস্থ ম্যাপ বিশ্লেষণ করে দেখেছি। আমার গা আবার ছমছম করে উঠল। তার মানে তারা আমাদের বাড়ির নিচ দিয়ে তাদের মাল পরিবহন করে? হ্যাঁ মা। আর আমি জানতে পেরেছি যে আগামীকাল রাতে তারা একটা বিশাল অপারেশন করবে। সোনার একটা প্রাচীন মূর্তি নিয়ে যাবে যেটার দাম কয়েক কোটি টাকা গু। আমরা পরিকল্পনা করলাম যে আগামীকাল রাতে আমরা তাদের হাতে নাতে ধরব। কিন্তু সেদিন রাতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রাত প্রায় 10টার সময় হঠাৎ আমাদের বাড়ির নিচ থেকে একটা অদ্ভুত শব্দ এল। আমরা সবাই নিচে নেমে দেখি আমাদের বেসমেন্টের দেয়ালে একটা গর্ত হয়ে গেছে। গর্ত দিয়ে দুজন লোক বের হচ্ছে। কে তোমরা? সৌরভ চিৎকার করে জিজ্ঞেস করল। তারা আমাদের দেখে দৌড় দিল। কিন্তু ঋতিক তাদের একজনকে ধরে ফেল। তুমি কে? এখানে কি করছ? লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু কাজ করি। আমাদের বস আমাদের বলেছে এই টানেল দিয়ে মাল পৌঁছাতে গু। তোমাদের বসকে? আমরা জানি না। আমরা শুধু অর্ডার পাই। ঋতিক তার ল্যাপটপ নিয়ে এসে লোকটাকে কিছু ছবি দেখাল। এই লোকদের মধ্যে তোমার বস আছে? লোকটা একটা ছবিতে আঙুল রাখল। এই লোক? ইনি আমাদের বসকে। আমি দেখে হতবাক হয়ে গেলাম। ছবিটা আমাদের এলাকার কাউন্সিলর সাহেবের, যিনি এত ভদ্র আর সৎ মানুষ হিসেবে পরিচিত। এটা নিশ্চয়ই কোনো ভুল, সৌরভ বলল। কিন্তু ঋতিক বলল, না বাবা। আমি অনেকদিন ধরে তাকে সন্দেহ করছিলাম। তার জীবনযাত্রার মান তার আয়ের তুলনায় অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই তথ্য পুলিশে দেব।
কিন্তু আগে আরও প্রমাণ সংগ্রহ করতে হবে। পরের দিন ঋতিক বলল, মা, আমি কাউন্সিলর সাহেবের বাড়িতে একটা ছোট স্পাই ক্যামেরা লাগাতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? কিভাবে? তুমি তার বউয়ের সাথে আড্ডা দিতে যাবে, আর আমি সে সময় ক্যামেরা লাগিয়ে আসব। আমি নার্ভাস হয়ে গেলাম, কিন্তু ঋতিকের জন্য আমি রাজি হলাম। পরের দিন সন্ধ্যায় আমি কাউন্সিলর সাহেবের বাড়িতে গেলাম। তার স্ত্রী রেশমা আপা আমাকে দেখে খুব খুশি হলেন। এসো রিয়া, কতদিন পর এলে গু। আমরা বসে গল্প করতে লাগলাম। এদিকে ঋতিক চুপি চুপি বাড়িতে ঢুকে ক্যামেরা লাগিয়ে দিল। সেই রাতে আমরা দেখলাম কাউন্সিলর সাহেব তার স্টাডি রুমে বসে ফোনে কথা বলছেন। আগামীকাল রাতে সব মাল নিয়ে যেতে হবে। পুলিশ আমাদের উপর নজর রাখছে গি। এরপর তিনি একটা সিক্রেট ফাইল খুলে কিছু কাগজপত্র দেখতে লাগলেন। ঋতিক জুম করে দেখল সেগুলো বিভিন্ন প্রাচীন জিনিসের তালিকা। মা, দেখো তারা কত বড় একটা নেটওয়ার্ক চালাচ্ছে গি। আমরা পরের দিন এই সব প্রমাণ নিয়ে পুলিশ স্টেশনে গেলাম। কিন্তু অবাক হয়ে দেখি পুলিশ অফিসার আমাদের কথা বিশ্বাস করছেন না। আপনারা কি নিশ্চিত যে কাউন্সিলর সাহেব এই কাজে জড়িত? উনি তো খুব সম্মানিত ব্যক্তি গু। ঋতিক তার ল্যাপটপ থেকে ভিডিও দেখাল। তখন অফিসার সিরিয়াস হয়ে গেলেন। আমাদের এখনই অ্যাকশন নিতে হবে। আজ রাতেই আমরা তাদের ধরব। সেই রাতে পুলিশের সাথে আমরাও গেলাম। আমরা দেখলাম সত্যিই একটা বিশাল অপারেশন চলছে। কয়েকটা ট্রাক ভর্তি প্রাচীন জিনিস নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। পুলিশ তাদের ঘিরে ফেল। একটা বড় তাড়াপাল্টার পর সবাইকে ধরা হল। কাউন্সিলর সাহেব শেষ মুহূর্তে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকেও ধরে ফেল। পরের দিন আবার খবরের কাগজে বড় হেডলাইন। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে আন্তর্জাতিক চোরাচালান চক্র উন্মোচিত। ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে আরেকটা কথা বলিনি গিয়ে। এখন আর কি? আমি আসলে কলেজে কম্পিউটার সায়েন্স পড়ার পাশাপাশি একটা অনলাইন ডিটেকটিভ কোর্স করছি। আমার স্বপ্ন একদিন সত্যিকারের ডিটেকটিভ হওয়া গে। তুই আমাকে কেন সব কথা বলিসনি? মা, তুমি হয়তো আমাকে নিষেধ করতে, কিন্তু এই কেসটা সলভ করার পর আমি বুঝেছি যে আমি সত্যিই এই কাজের জন্য তৈরি। আমি ঋতিককে আদর করে বললাম, তুই যা হতে চাস, আমি তোমার পাশে আছি। কিছুদিন পর আমাদের পাড়ায় একটা বড় আলোচনা হল। সবাই ঋতিকের বুদ্ধিমত্তার প্রশংসা করছে। স্থানীয় একটা সংবাদপত্র ঋতিকের ইন্টারভিউ নিল। কিন্তু এক সপ্তাহ পর আরেকটা রহস্য শুরু হল। আমাদের এলাকায় একে একে কয়েকটা বাড়িতে চোরাই হতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, চোররা কোনো টাকা পয়সা বা সোনাদানা নিয়ে যাচ্ছে না। শুধু পুরানো বই আর কাগজপত্র নিয়ে যাচ্ছে। ঋতিক এই নতুন রহস্য নিয়ে আবার তদন্ত শুরু করল। সে আবিষ্কার করল যে যেসব বাড়িতে চুরি হয়েছে সেই সব বাড়ির মালিকদের পূর্বপুরুষরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মা, আমার মনে হচ্ছে কেউ মুক্তিযুদ্ধের কোনো গোপন তথ্য খুঁজছে গি। কী ধরনের তথ্য? হয়তো কোনো গোপন ধনসম্পদের সন্ধান, অথবা কোনো গুরুত্বপূর্ণ দলিল গু। আমি ঋতিকের সাথে আবার অনুসন্ধান শুরু করলাম। আমরা প্রতিটা ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সাথে কথা বললাম। সবাই একই কথা বল, চোররা শুধু পুরানো কাগজপত্র আর ছবি নিয়ে গেছে। একদিন আমাদের পুরানো প্রতিবেশী হাসান চাচা আমাদের কাছে এসে বললেন, রিয়া, তোমার ছেলে যেভাবে এলাকার সমস্যা সমাধান করছে সেটা দেখে আমার মনে একটা কথা এসেছে। কি কথা চাচা? আমার দাদা মুক্তিযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। উনি একটা বিশেষ দলিলের দায়িত্বে ছিলেন, যেটা নাকি একটা গোপন ধনভাণ্ডারের মানচিত্র ছিল। ঋতিক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, সেই দলিল এখন কোথায়? সেটাই তো সমস্যা। দাদা যুদ্ধের আগে সেই দলিল এলাকার 5টা পরিবারের কাছে ভাগ করে রেখে গিয়েছিলেন। প্রতিটা পরিবার একটা করে অংশ পেয়েছিল। 5টা অংশ একসাথে জোড়া লাগালেই পুরো মানচিত্র পাওয়া যাবে। সেই 5টা পরিবার কারা? যেসব বাড়িতে এখন চুরি হচ্ছে সেইগুলোই সেই 5টা পরিবার গু। আমার মনে হলো যেন সব কিছু একসাথে মিলে যাচ্ছে। এই চোররা আসলে সেই গোপন মানচিত্রের খোঁজে 5টা বাড়িতে চুরি করছে। চাচা, আপনার কাছে সেই দলিলের অংশ আছে? হ্যাঁ, আছে। আমি সেটা খুব যত্নে রেখেছি। কিন্তু আমি একা সেটা দিতে পারি না। বাকি 4 পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে গু। পরের দিন আমরা বাকি 4 পরিবারের সাথে দেখা করলাম। সবাই জানতেন তাদের পূর্বপুরুষদের কাছে এমন কিছু দলিল ছিল, কিন্তু কেউ জানতেন না যে এটা একটা গোপন ধনভাণ্ডারের মানচিত্র। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে 5টা অংশ একসাথে জোড়া লাগিয়ে দেখব।
ঋতিক তার কম্পিউটার দিয়ে 5টা অংশের ছবি তুলে একসাথে জোড়া লাগাল। দেখা গেল এটা সত্যিই একটা মানচিত্র। মানচিত্রে একটা জায়গা চিহ্নিত আছে যেটা আমাদের এলাকার পুরানো মসজিদের নিচে। আমাদের এখন সেই জায়গায় যেতে হবে, ঋতিক বলল। আমরা 5টা পরিবার মিলে সেই পুরানো মসজিদে গেলাম। মসজিদের ইমাম সাহেব আমাদের অনুমতি দিলেন মসজিদের নিচের অংশ খোঁজার জন্য। আমরা খোঁজাখুঁজি করে একটা পুরানো সিডি পেলাম যেটা নিচের দিকে গেছে। নিচে নেমে দেখি একটা বট কক্ষ। কক্ষের মাঝখানে একটা বট সিন্দুক রাখা। সিন্দুক খুলে দেখি ভিতরে অনেক স্বর্ণমুদ্রা আর প্রাচীন অলংকার। সাথে একটা চিঠি। চিঠিতে লেখা যে এই সম্পদ মুক্তিযুদ্ধের সময় জনগণের কল্যাণের জন্য সংরক্ষণ করা হয়েছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই সম্পদ সরকারের কাছে হস্তান্তর করব যাতে এটা জাদুঘরে সংরক্ষণ করা হয়। কিন্তু এর পরের দিনই আরেকটা চমক অপেক্ষা করছিল। ঋতিক আমাকে বলল, মা, আমি তোমাকে আরেকটা সত্য কথা বলতে চাই। এখন আর কি? মা, আমি আসলে তোমার আসল ছেলে নই গি। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছিস তুই? মা, আমি আসলে এই এলাকার একটা এতিমখানার ছেলে। আমার আসল নাম সুমন। আমি ঋতিকের সাথে এতই মিল যে সবাই আমাকে ঋতিক ভেবে নিয়েছে গু। তাহলে আসল ঋতিক কোথায়? আসল ঋতিক গত মাসে একটা অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হয়েছে। সে এখনও কোমায় আছে। আমি তার জায়গা নিয়েছি কারণ আমি জানতাম এই পাড়ায় একটা বড় সমস্যা আছে গিউ। আমার চোখে পানি এসে গেল। তুই আমাদের সাথে এত বড় ধোঁকা দিয়েছিস? মা, আমি ধোঁকা দিইনি। আমি সত্যিই তোমাদের ভালোবাসি। এই 1 মাসে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ সেটা আমি জীবনে কখনো পাইনি গি। আমি সুমনকে জড়িয়ে ধরলাম। তুই আমার কাছে ঋতিকের মতোই প্রিয় গু। পরের দিন আমরা হাসপাতালে গিয়ে আসল ঋতিকের সাথে দেখা করলাম। ডাক্তার বললেন আরও কয়েকদিনে সে সুস্থ হয়ে যাবে। আমি সুমনকে বললাম, তুই চাইলে আমাদের সাথেই থাক। আমরা তোকে দত্তক নেব গু। সুমনের চোখে খুশির অশ্রু এসে গেল। সত্যি মা? হ্যাঁ। তুই আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছিস গু। কয়েকদিন পর ঋতিক হাসপাতাল থেকে বাড়ি ফিরল। প্রথমে সে সুমনকে দেখে অবাক হল। কিন্তু যখন আমরা সব কিছু বুঝিয়ে বললাম সে খুশি হয়ে সুমনকে আদর করল। তুই আমার বন্ধু হবি? ঋতিক সুমনকে বলল। হ্যাঁ, আমি তোর ভাই হতে চাই, সুমন জবাব দিল। এরপর আমাদের পরিবারে 2টো ছেলে হল। দুজনেই পড়াশোনায় খুব ভালো। ঋতিক মেডিকেলে ভর্তি হল আর সুমন ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করল। কিন্তু কয়েক মাস পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি আমাদের বাড়ির সামনে একটা অদ্ভুত মেশিন দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা পুরানো দিনের গাড়ির মতো, কিন্তু তার উপরে অনেক অদ্ভুত যন্ত্রপাতি লাগানো। একজন বৃদ্ধ লোক মেশিনটা থেকে নেমে আমাদের বাড়ির দরজায় এসে কড়া নাড়লেন। আমি দরজা খুলে দিলাম। আপনি কি রিয়া খান? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ। আপনি কে? আমি প্রফেসর আকরাম। আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি অবিশ্বাসের সাথে তাকিয়ে রইলাম। আবার ভবিষ্যতের গল্প? প্রফেসর আকরাম বললেন, আমি জানি আপনি বিশ্বাস করবেন না। কিন্তু আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমি এসেছি আপনাদের একটা বিপদের কথা জানাতে গু। ঋতিক আর সুমন স্কুল থেকে ফিরে এসে প্রফেসরকে দেখে অবাক হল। প্রফেসর তাদের বললেন, তোমরা যে ধনভাণ্ডার আবিষ্কার করেছ সেটা আসলে একটা বিশেষ শক্তির উৎস। যদি এটা ভুল হাতে পড়ে তাহলে সারা পৃথিবীর ক্ষতি হবে। কী ধরনের শক্তি? সুমন জিজ্ঞেস করল। এটা একটা প্রাচীন প্রযুক্তি যেটা দিয়ে সময় নিয়ন্ত্রণ করা যায়। যে ব্যক্তি এটা ব্যবহার করবে সে অতীত আর ভবিষ্যৎ দুটোই পরিবর্তন করতে পারবে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তাহলে আমরা কি করব? আপনাদের সেই ধনভাণ্ডার আবার গোপন করতে হবে। কিন্তু এবার অন্য জায়গায়। প্রফেসর আমাদের তার মেশিনটা দেখালেন। এটা একটা টাইম মেশিন। আমি এটা দিয়ে ধনভাণ্ডারটা এমন একটা সময়ে পাঠিয়ে দেব যেখানে এটা নিরাপদ থাকবে। কিন্তু হঠাৎ আমাদের বাড়িতে কয়েকটা কালো গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে কালো পোশাক পরা কয়েকজন লোক নাম। তারা এসে গেছে, প্রফেসর উদ্বেগে বললেন। আমাদের তাড়াতাড়ি করতে হবে। আমরা দৌড়ে পুরানো মসজিদে গেলাম। কিন্তু সেই কালো পোশাকের লোকরা আমাদের পিছু নিল। মসজিদে পৌঁছে প্রফেসর তার মেশিন চালু করলেন। মেশিনটা থেকে একটা উজ্জ্বল আলো বের হল। তাড়াতাড়ি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল।
তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন।
Maramai Lama Dana Aku Bedai 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 Maramai Lama Dana Aku Bedai
বাড়াবাই বাড়া তাই না আজকে সেটাই 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 বাড়াবাই বাড়া তাই না আজকে সেটাই
পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই পাড়া ভাই পাড়া তাই না আছে সেটাই
আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা তাই না আসবে সেটাই আরাম হয় বাবা
মারা হয় বাবা তাই না আছে সেটাই 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 মারা হয় বাবা তাই না আছে সেটাই
বাবা তাই না আজকে বেটাই মারা হয় 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 বাবা তাই না আজকে বেটাই
বাড়াবাই বাড়া তাই না আছে সেটাই 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 বাড়াবাই বাড়া তাই না আছে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই
মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই মারা হয় বাবা তাই না আছে সেটাই
বাড়া ভাই বাড়া তাই না আজকে বেটাই না